27 দিনে 10 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনি। বিভিন্ন স্থানে ভবনে ফাটল, ক্ষয়ক্ষতি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ জামাত আমিরের। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতার আশা ওআইসির বিভিন্ন দেশের। সৌদি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের নির্বাচনের সমর্থনের আশ্বাস। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান আসামি নুরা গ্রেফতার। ধরা পড়েছে আরও 6 জন। মীমাংসাকারী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার। আফগানিস্তানে পাকিস্তানের হামলা, 274 তালেবান নিহত, আহত 4 শতাধিক, বলছে ইসলামাবাদ। 55 পাক সেনার প্রাণহানির দাবি কাবুলের। সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। বারবার ভূকম্পনে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। দুপুর 2টার কিছু আগে 5.4 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কয়েক সেকেন্ডের এই কম্পনে অনেকেই নেমে আসেন রাস্তায়। তীব্র ঝাঁকুনি, দৌড়ে ভবন থেকে নেমে আসে বাসিন্দারা। শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনিতে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসেন। সাতক্ষীরা সদরের নগরঘাটা এলাকায় 2টি ভবনে ফাটল ও ঝাউডাঙ্গায় মহাশ্মশানের প্রাচীরের একটি অংশ ভেঙে পড়েছে। আমি এসে দেখি এখানে পুরোটাই ফ্ল্যাট। আমাদের সৌভাগ্য যে এখানে সবসময় বাচ্চারা খেলা করে, কিন্তু এটা ছিল না। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছি না রোজাই গরমে। পরে দেখলাম না, আবার একটা ঝাঁকি দিচ্ছে। এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। এছাড়া মংলায় ভূমিকম্পে পৌর শহরের একটি মসজিদের মিনার ভেঙে পড়ে। এ সময় মসজিদে মুসল্লিরা বের হয়ে আসেন। এছাড়াও কয়েকটি ভবনের প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে। আমার বয়স 79 বছর, কিন্তু এর ভিতরে আমি এত বড় ভূমিকম্প দেখি নাই। শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট, যশোর সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় কাঁপুনি। অনেকে আতঙ্কে বাসার বাইরে বের হন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। আমার মনে হয় কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি এটা স্থায়ী ছিল না। খুব জোরেই আমাদের কাছে মনে হয়েছে। পাশের বিল্ডিং এর মধ্যে আমাদের নিচে যে পায়ে জমিন আছে, সেই জমিনগুলো নড়াচড়া করছে। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি, এত পরিমাণে ঝাঁকুনি দিল। আমি তখন আমার বাইকের উপরে উঠেছি, খুব আকারে ঝাঁকুনি দিয়েছে, ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে গত 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর আগে বুধবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। তানজিল হাসনাত, সময় সংবাদ। সাবডাকশন জোন ও ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা হয়ে থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার। বলেন, প্রযুক্তির ব্যবহার ও জনসাধারণের সচেতনতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে। গেল বছরের 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রাজধানীর পাশেই নরসিংদীতে ছিল উৎপত্তিস্থল। ফলে কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 30 বছরের মধ্যে শক্তিশালী ছিল এই ভূমিকম্প। এরপর থেকে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। চলতি মাসে 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। সবশেষ শুক্রবার দুপুরে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনিতে। তবে ভূতত্ত্ববিদরা বলছেন, ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরে স্ট্রেস পয়েন্টের কারণে এটি সৃষ্টি হয়েছে। ভারতীয় যে প্লেট, যেটা পূবে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সেই প্লেটটা মধ্যাকর্ষণ শক্তির কারণে এরকম টেনে নিচে নামিয়ে নিচ্ছে। তাহলে এই পশ্চিম প্রান্তের যে ভারতীয় বিশাল খণ্ড, সেটা ওখানে স্থির এবং ওটাকে বিপরীত দিকে আবার টান দিচ্ছে। টেনশনাল ফোর্সের কারণে নতুন ভূতাত্ত্বিক চ্যুতি হয়ে সেখানে ভূমিকম্প হতে পারে, বা আগের কোনো
পুরাতন ভূতাত্ত্বিক চ্যুতি, সেখান থেকেও ভূমিকম্প উৎস হতে পারে। দেশের পূর্ব ও উত্তর প্রান্তকে ভূমিকম্পের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই এলাকাগুলোতে টেকটনিক প্লেটে চ্যুতি ঘটানোর জন্য বিপুল শক্তি জমা হয়ে আছে। ভূমিকম্পের যে প্রধান দুটো উৎস, যেটা আমাদের পূর্বে সাবডাকশন জোন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। সেটা হয়তো আজ হোক, কাল হোক, বা আগামী 50 বছর হোক, সেই শক্তিটা বের হবে। আর একটা হচ্ছে ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় আতঙ্কিত না হয়ে বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী। আর জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত 61 জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয়, ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের মানুষের, সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মহস্থানগড় এলাকায় জুমার নামাজ আদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। এজন্য যাবতীয় প্রস্তুতি চলছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের ভালো কাজে সহযোগিতা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুক্রবার রাজধানীর রমনায় দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। এদিন ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব,
কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াত ইসলামের সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এদিন সিলেট মহানগর জামায়াতের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থীদের প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে ওআইসি-ভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব থেকে ফিরে শুক্রবার দিবাগত রাত 12:15টার দিকে বিমানবন্দরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আশা জানান তারা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যর্থহীন। এ সময় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন খলিলুর রহমান। আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেছি। এসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদারের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আলোচনা করেছি। সেই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। দেশের পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে চায় নতুন সরকার। সবার সঙ্গে সম্পর্কে অগ্রাধিকার পাবে বাংলাদেশ ফার্স্ট নীতি। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতি ও শক্তিশালী নিরাপত্তা কৌশলেই নতুন পররাষ্ট্রনীতির মজবুত ভিত্তি হতে পারে। এছাড়াও দর কষাকষিতে দক্ষতা ও ভারসাম্যপূর্ণ কূটনীতির পরামর্শ তাদের। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সরগরম, কূটনীতিকদের আনাগোনায়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বড় অংশীদার চীন, আর বাণিজ্য সম্পর্ক ও সীমান্ত সীমানা বিবেচনায় সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নজর মানবাধিকার, প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে পাকিস্তানও চায় বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে। বিএনপি সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, গেল 17 বছরের নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সরকার চায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে। ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রে সবার সঙ্গে বন্ধুত্বের যে নীতি তা ব্যর্থ হয়েছে। প্রশ্ন হচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ও সামরিক কৌশল ছাড়া কি বর্তমান বিশ্ব ব্যবস্থায় নিজের মতো পররাষ্ট্রনীতি গ্রহণ সম্ভব? আমি যখন প্রথম বাংলাদেশ বলছি, প্রতিটি দেশকে বোঝানো যে তোমার সাথে সম্পর্ক আমার তোমার সাথে, কিন্তু তুমি যদি এখন আমার সাথে সম্পর্ক করতে চাও এই বলে যে তৃতীয় দেশের সাথে তোমারও একটা বৈরী সম্পর্ক তৈরি করতে হবে, যার সাথে হয়তো আমার একটা ভালো সম্পর্কই আছে, সেই জায়গায় আর বাংলাদেশ প্রথম হলো না। ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসির ভেতরে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। সিকিউরিটি পলিসি যেমন প্রয়োজন, ডিফেন্স পলিসি যেটা আমাদের অলরেডি আছে, সেই ডিফেন্স পলিসি, ডিফেন্স ফোর্স, এইটাকে তেমন শক্তিশালী করতে হবে যেন আপনার ফরেন পলিসিকে তারা স্ট্রেনথেন করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বহুমেরুর বিশ্বে ডিপ্লোমেসিকে সাজানো যায় দুটি আলাদা ট্রায়াঙ্গেলে। একদিকে চীন পাকিস্তান, যাদের ফ্রেমে জিও ইকোনমিক্স এবং জিও সিকিউরিটি। অন্যদিকে ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে জিও পলিটিক্সের ফ্রেমে থাকবে ভারত ও যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরের মতো ছোট একটা দেশ চায়নার সাথে তাদের 110 থেকে 115 বিলিয়ন ডলারের বিজনেস আছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার সাথে তারা ব্যালেন্স করে চলতেছে তাদের মিলিটারিলি এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন এটা আছে। সুতরাং ব্যালেন্স করে
চলা সম্ভব। তারা বলছেন, পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান জানান দিতে জ্ঞান ও দর কষাকষিতে দক্ষ এমন কূটনীতিক গড়ে তুলতে হবে। পুনর্মূল্যায়ন করতে হবে পররাষ্ট্র সংক্রান্ত নানান নীতি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা মামলার প্রধান আসামি নুরা সহ আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নূর মোহাম্মদ নুরাকে গাজীপুরের মাওনা থেকে ও হজরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে 5 আসামিকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। এতে গ্রেফতার হলেন 7 জন। এদিকে ঘটনার মীমাংসাকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার মাধবদীর কোতালির চরে সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে বখাটে নুরা সহ কয়েকজন তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার ধামাচাপা দিতে পরে তাকে হত্যা করা হয়। রাজধানীর রামপুরার উলনে 6 বছরের শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ছোট্ট তাহিদি আক্তারকে হত্যা করে সিসিটিভি ফুটেজ সরিয়ে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। 3 দিন পার হলেও এখনও মৃত্যুর প্রকৃত কারণ জানেন না স্বজনরা। বিচারের দাবিতে এলাকাবাসীর মধ্যেও সৃষ্টি হয়েছে ক্ষোভ। বিস্তারিত রাইদুল ইসলাম শুভ রিপোর্টে। আমার নিষ্পাপ সন্তানের সাথে থাকতে চাই। আমার মেয়ে তারাবি নামাজ পড়া বের হয়েছে। এই আর্তনাদ সন্তান হারা মায়ের, এ কান্না ফুটফুটে মেয়ের হত্যার বিচারের দাবিতে। 6 বছরের ছোট্ট তাহিদি আক্তারকে হারানোর 3 দিন পেরিয়ে গেলেও এখনও মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি হতভাগা পরিবারটি। এখন তাদের একটাই দাবি, মেয়ের হত্যার সঠিক বিচার। এরকম কোনো হুমকি আমার কাছে এখনো আসে নাই, আর আমার মেয়েকে খারাপ কোনো উদ্দেশ্যের কোনো কিছু রহস্য আমি পাই নাই। কিন্তু আমার যতটুকু ধারণা, মানে আমি শিওর আমার মেয়েকে হত্যা করা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাতে রাজধানীর রামপুরার পশ্চিমী উলুন এলাকায় এই নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে পাওয়া যায় তাহিদি আক্তারের মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার পর শিশুটিকে পানিতে ফেলে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে ভবন মালিক প্রবাসী সাখাওয়াত নয়নের শ্বশুরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা। তার মুখের মধ্যে বিস্কিট দিয়া দুইরা ইয়ে করে বাইরে ফালা রাখছে। এখানে হচ্ছে কামড়ের দাগ, সম্ভবত বস্তার মধ্যে ভর্তি নিয়েছিল, বইরে এটা পাচার করে মানে ফালাই দিতে চাইছিল এক জায়গায়। ঘটনার দিন সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা করলেও কোনো রেকর্ড পায়নি পুলিশ। ভবন মালিকের দাবি, প্রায় 15 দিন ধরে ক্যামেরাগুলোতে কোনো রেকর্ড হচ্ছিল না। 15 দিন হবে, এরকম কোনো রেকর্ড দিতে পারতেছি না। একটা স্পিকারও বন্ধ, কারণ আমার কাছে মোবাইল পাসওয়ার্ড এবং ইমেল আইডি এটাও আমি পুলিশকে দিয়ে দিছি। 24 ফেব্রুয়ারি মরদেহ উদ্ধার হলেও হাতিরঝিল থানা তাৎক্ষণিক মামলা না নিলে স্থানীয়রা থানা ঘেরাও করলে ঘটনার একদিন পর মামলা নেয় পুলিশ। এ ঘটনায় নিন্দা আর প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাহিদির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। ডিবি একটা মানে লেটেস্ট ভিডিও নাই, কোনো শেয়ার দিতে পারবো ফরেনসিক এটা। 6 বছরের ছোট্ট তাহিদির মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্যের দ্রুত সমাধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবার ও এলাকাবাসী। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রামপুর উলনে শিশু হত্যা পরিকল্পিত দাবি করে যে কোনো মূল্যে বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার রাতে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে এনসিপি আহ্বায়ক আরও জানিয়েছেন, দোষীরা যত প্রভাবশালী হোক তাদের গ্রেফতার করতে বাধ্য করা হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তিনি। সংসদের প্রথম অধিবেশন নিয়ে নাহিদ ইসলাম জানান, এখানে সংস্কার ইস্যুতে জোর দেবেন তারা। এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে, দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার হবে এবং এটা ন্যায় বিচার আমরা এই বোনকে সবাই মিলে নিশ্চিত করব, এটা আমাদের ওয়াদা। শাপলাকলি দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর হামলা চলমান আছে এখন পর্যন্ত। ফলে আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই। 12 মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা। খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তের হামলায় সেনহাটি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
শুক্রবার সন্ধ্যায় সেনহাটির বক্সিবাড়ি কবরস্থানের সামনে অবস্থান করছিলেন মুরাদ। হঠাৎ সেখানে তার উপর হামলা চালায় 10 থেকে 15 জন। আত্মরক্ষায় মুরাদ একটি দোকানে আশ্রয় নেন। সেই দোকানের তালা ভেঙে মুরাদকে বের করে সন্ত্রাসীরা। পায়ের রক কেটে দিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি হলে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অমানসিকভাবে হত্যাকাণ্ড করেছে, পরিকল্পিত হত্যাকাণ্ড। তারপরে তারা আটকে রাখছে, হসপিটালে আসতে দি নাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না, অ্যাক্সিডেন্ট ঘটনা না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনের উপনির্বাচনে ধানের শীষের টিকিট পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। দুঃসময়ে দলের হাল ধরা এই নেতাকে মনোনয়ন দেয় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জিয়া পরিবারে আসন হিসেবে পরিচিত বিএনপির দুর্গখ্যাত বগুড়া 6 আসন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে সোয়া 2 লাখেরও বেশি ভোট পেয়ে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে আইন অনুযায়ী পরবর্তীতে ঢাকা 17 আসনটি বহাল রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত 24 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আসনটিতে তফসিল ঘোষণা করে। জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে দেওয়া হয় ধানের শীষের মনোনয়ন। শুক্রবার জুম্মার নামাজ পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সংগ্রহ করেন মনোনয়ন ফরম। এর আগে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সব পর্যায়ের নেতাদের নিয়ে নির্বাচনী জরুরি সভা করে দলটি। উপনির্বাচনে দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকেই প্রার্থিতা দেওয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমাদের যে প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ভাই, তিনি জিয়া পরিবারের একটি অংশ। বাদশা ভাই একজন হচ্ছে অরিজিনালি সমাজসেবক। তিনি যেহেতু বগুড়া পৌরসভার মেয়র ছিলেন, তিনি এই আসনের মানুষের চাওয়া পাওয়া জানেন। আমার মতো হাজার হাজার নেতা নেত্রী রেজাউল করিম এই বাচ্চার হাত ধরে তৈরি হয়েছে। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে যাকে দিবে তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ তাকে বিজয়ী করে নিয়ে আসবো। মনোনয়ন পাওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসনটি হলো মর্যাদার আসন, এই আসনটি হলো গৌরবের আসন। কাজে এই আসনটি জিয়া পরিবারের আসন। আমরা শুধুমাত্র সেবক হিসেবে আমরা এখানে কাজ করব। আগামী 9 এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আসনটিতে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ইতিমধ্যে বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন, তবে এখনও কেউ কেউ আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। গত দুদিনে অন্তত 10 জন সাবেক উপদেষ্টার বাসায় যায় সময় সংবাদ, কিন্তু বাসায় থাকার পরও কোনো উপদেষ্টা দেখা করতে রাজি হননি। মুঠোফোনেও যোগাযোগ করে তাদের বেশিরভাগকেই পাওয়া যাচ্ছে না। যদিও জনমনে প্রশ্ন আছে, কোথায় আছেন ইউনূস সরকারের উপদেষ্টারা? আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। যেসব কারণে সরকার পরিবর্তনের পর সভাপতির প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। সেটি দেখতে মন্ত্রীপাড়া যায় সময় সংবাদ। ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল 35 হেয়ার রোডের এই বাসায় থাকতেন সাবেক আইন উপদেষ্টা। কালকে সকালে চলে গেছে। কালকে গেছে? কই গেছে জানেন নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেছে। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফুল্লার রোডের বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। কখন গেল বাইরে? বাইরে গেছে ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হয়ে গেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি বাসায় নেই। হ্যাঁ, ম্যাডামের যে বাইরে আছেন, একটু বাইরে আছেন। মানে বাইরে বলতে মানে দেশের বাইরে নাকি?
না দেশের বাইরে না, বাসার বাইরে আছেন। পরে হেয়ার রোডের তন্ময় দুইতে গিয়ে দেখা যায় তিনি সরকারি বাসাতেই আছেন। ম্যাডাম আছে না? জি ম্যাডাম একটু আছে, কিন্তু উনি ব্যস্ত আছে, এই মুহূর্তে দেখা করতে পারতেছে না। যদিও পরপর দুদিন চেষ্টা করে তার সাক্ষাৎ মেলেনি। যিনি উঠছেন উপদেষ্টা, গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও আছেন ছাড়ার প্রক্রিয়ায়। তবে এখনও সরকারি বাসায় আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আছেন মিন্টো রোডের 4 নম্বর বাসায়। স্যার ঘুমাচ্ছে। 35 মিন্টো রোডের বাসায় আছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের 5 নম্বর বাসায়। স্যারও বলছে ফোন দিব, নিজে আপনার কার্ডটা রেখে দিছে, সময় করে ফোন দিব। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আছেন 34 মিন্টো রোডে। প্রত্যেকের বাসায় গিয়ে এবং মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে উপদেষ্টারা সবাই দেশে আছেন। 2-1 বাদে সব উপদেষ্টাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। আমি মনে করি যে আমার যা সক্ষমতা ছিল, যা প্রজ্ঞা ছিল, যা সততা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি কাজগুলো করেছি। জনমানুষ বলছে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। ওই সময়ে তারা যদি আমাদের ক্ষমতায় না গ্রহণ করতো তাহলে দেশের অবস্থা কি হতো সেটা আমরা বুঝতে পারি। 17 বছর আগে কি চুরি হয় নাই, চাঁদাবাজি হয় নাই? হয়েছে তো, কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা কি এই ডিবেটে, এই যে আমি বলতে পারছি ইন্টারভিউতে এসে, আপনি কি আমাকে কোশ্চেন করতে পারছেন? তাই সবারই লোকচক্ষুর অন্তরালে চলে যাবার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। নতুনের আগমনে পুরাতনের বিদায়, এটাই প্রকৃতির নিয়ম। তবে মানুষ বলছে ইউনূস সরকার ও তার উপদেষ্টারা সব দিক দিয়ে সফল সেটি বলার কোনো সুযোগ নেই। আছে নানাবিধ ব্যর্থতা, আছে বিচিত্র সব মব সন্ত্রাস, আটকাতে না পারার গ্লানিও। তবে এটিও সত্য যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। আর সব কিছু বাদ দিলেও এই একটি কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সরকার বিবেচিত হবে গুরুত্বের সাথে, ইতিবাচকভাবেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 2028 সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশিদ। শুক্রবার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকার খাল পরিদর্শন শেষে তিনি জানান, রাজধানীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে চান প্রধানমন্ত্রী। সারা দেশের নদী, নালা, খাল, বিল সচল করতে চান। তার নির্দেশনা অনুযায়ী রাজধানীর সব খাল উদ্ধার করা হবে। আরও জানান, দখল হওয়া জায়গা উদ্ধার করে খাল খনন করা হবে, তৈরি করা হবে ওয়াকওয়ে। এ সময় দখলদারদের খালের জায়গা ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের যে নির্বাচনী কমিটমেন্ট এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন সেটিকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই খালগুলির পাশে ওয়াকওয়ে হবে এবং এগুলির পাশাপাশি কিছু সুন্দর সুন্দর ছোট ছোট নান্দনিক পরিবেশ পার্কও তৈরি করা হবে। সে কারণে যদি তাহলে 2028 সালে যেটা পুরোপুরি বাস্তবায়ন হবে। 4টি ভাগে এই কাজগুলি সমাপ্ত হবে। হ্যাঁ, প্রথম অংশকে আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি। অচিরেই যাতে এটি পানি প্রবাহটাকে নিশ্চিত করা যায়, বিশেষ করে মান্ডার জেলানি এবং খনন কাজ চলছে। একটি দল চেয়ার দখল করছে, কয়েকদিন পর ব্যাংক দখল শুরু করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে অফিসার্স ক্লাবে ইফতার অনুষ্ঠানে তিনি আরও বলেন, রমজান থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় অর্থ এবং চাঁদাবাজি থেকে দলগুলোকে সংযমী হতে হবে। পিরোজপুর 1 আসনের এমপি মাসুদ সাইদের উদ্যোগে ঢাকায় বসবাসরত পিরোজপুর সদর, নাজিরপুর এবং জিয়ানগরবাসীর সম্মানে ইফতার আয়োজনে হাসনাত আবদুল্লাহ সহ অংশ নেন 4 জন সংসদ সদস্য। কিছু দল আছে যারা চাঁদাবাজে যুক্ত, দুর্নীতিতে যুক্ত, যারা বিভিন্ন দখলে যুক্ত, যারা মব সৃষ্টি করে ব্যাংক দখল করে, তারা বিভিন্ন ব্যাংক দখল করে এখন চেয়ার দখল করছে, কিছুদিন পরে ব্যাংক দখল করবে। নব্য দরবেশ হিসেবে যারা হাজির হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন বেগুন তত্ত্ব নিয়ে কিছুদিন পরে হাজির হবে। এখন আমাদেরকে বলছে ঋণ নেওয়ার থেকে নাকি লোডশেডিং হয়। কিছুদিন পরে জিনিসপাতির দাম যখন বেড়ে যাবে তখন দেখা যাবে তাদের আবার বেগুন তত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সামনে হাজির হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে 10 বছর। 92 বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক।
প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরা মনে করেন স্পর্শকাতর এই মামলার বিষয়ে আরও আগেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির 1.5 মাস পর হয় মামলা, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা 16 বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুল কিনারা হয়নি পরের 8 বছরেও। 24-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের পৌনে 2 বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসউদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই, পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং তার যে গ্রস একটা ইয়ে আছে সেটাও আমরা চিহ্নিত করি। যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেইড বিশেষজ্ঞ মানুষ। তার এইটাই তার কাজ, এই কম্পিউটার সুরক্ষা দেওয়া। 2024 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের 12 কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। একটু মানুষ ভুল করে না, করে ফেলেছে। এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটা বোধহয় ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী 3 বছরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম 5টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে 3.5 বছরের মতন ছিলাম, তো ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই। এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। 2024 সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রতিবারের চেয়ে কিছুটা ভিন্ন সময় ভিন্ন আবহে শুরু হয়েছে এবারের অমর একুশে বইমেলা। তবুও সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই শিশুদের প্রাণ চাঞ্চল্য আর বেলা গড়ানোর সঙ্গে পাঠকদের সরব উপস্থিতিতে জমে উঠেছে বাঙালির প্রাণের আয়োজন। কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর রং তুলির আছড়ে তা ফুটিয়ে তুলতে ব্যস্ত শিশুরা। ক্ষুদে পাঠকের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতেই রং তুলিতে আঁকা বর্ণিল চিত্রের সঙ্গে শুরু হলো এবারের শিশু প্রহর। শুক্রবার বেলা 11টায় খুলে যায় অমর একুশে বইমেলার দুয়ার আর শুরু হয় বিশেষ শিশু প্রহর, যেখানে কেউ এঁকেছে ভাষা আন্দোলন, কেউ বা এঁকেছে আগামীর উজ্জ্বল বাংলাদেশ। অমর একুশে বইমেলার এই শিশু চত্বর প্রাঙ্গণ সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। আমাদের বাংলাদেশে অনেক রিলিজিয়ান আছে, আর অনেক প্যাশনের মানুষ আছে, অনেক ডাইভার্সিটির মানুষ আছে, সেটাই আমি দেখাতে চাচ্ছি। আমি ভাষা আন্দোলন নিয়ে একটা ছবি এঁকেছি।
ছবিতে বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার জন্য হচ্ছে আন্দোলন করছে, পাশে শহীদ মিনার রয়েছে। ছোট্ট সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিশু চত্বর। সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও এদিন শিশুরা খেলাধুলায় মেতে ওঠে পাপেটের সঙ্গে, যাতে উৎফুল্ল হয়ে ওঠেন অভিভাবকরাও। সিসিমপুর এবং ইয়ে থাকলে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো তো আসতে পারতো। মূল আকর্ষণ থাকে সিসিমপুরের জন্য অনেকে আসে। চারপাশে নতুন বইয়ের ঘ্রাণ, পাঠক, লেখক, দর্শনার্থীদের সমাগমে মুখর ছুটির দিনের বইমেলা। শুধু বই কেনা বেচা নয়, ভাবনার আদান প্রদান আর সাংস্কৃতিক মেলবন্ধন বলে দেয় বাঙালির প্রাণের এক স্পন্দনের নাম অমর একুশে বইমেলা। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতে না গড়াতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। শুরু থেকে যে আশঙ্কাটা করে হচ্ছিল যে পাঠক কি আসবেই কিনা রোজার মাস উপলক্ষে, কিন্তু আজকে আসলে অনেক পাঠক দেখা যাচ্ছে। মনোকষ্ট নিয়ে আমরা মেলায় নামছিলাম যে পাঠক হবে না, আজকে দেখে শান্তি লাগছে। স্টল একটু কম মনে হচ্ছে আমার কাছে, কিন্তু মানুষজনের আগ্রহ আগের মতোই আছে। 18 দিন ব্যাপী চলবে এবারের অমর একুশে বইমেলা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করলো ইউথ ফর বাংলাদেশ। ধানমন্ডির একটি কনভেনশন হলে আয়োজন করা হয়। 2009 সালে পরিবর্তনশীল দেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি আর্থিক সমস্যায় থাকা শিশুদের পড়াশোনা ও অসহায় মানুষকে বিনামূল্যে খাদ্য সহায়তা সহ সমাজের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। 2012 সাল থেকে ডেইলি 10 স্কুল, ক্যান্সার শেল্টার হোম, ভালো কাজের হোটেল নামে অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে সহায়তা দিয়ে আসছে ইউথ ফর বাংলাদেশ। ওখানে আমার হার্টের সমস্যা, বেকার, কাজকর্ম করা পারি না, ছেলে মেয়ে আছে না থাকার মতো। আমরা মানুষ হিসাবে যেরকম গরিব, আমাদের যদি সাহায্য না করতো তাহলে আমরা বাচ্চাদের চিকিৎসা কখনোই চালাতে পারতাম না। আমরা স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশ ভালো কাজে ছড়িয়ে যাবে এবং ভালোতে ভরে উঠবে আমাদের চারপাশ, ভালোতে ভরে উঠবে আমাদের সমাজ। আর বেসিক্যালি ভালো কাজের হোটেলের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের শুধুমাত্র মানুষকে খাবার দেওয়া নয়, তাদেরকে যে কোনো একটা ভালো কাজে ধাবিত করে তাদেরকে খাবার দেওয়া। যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। 274 তালেবান সদস্য নিহতের দাবি করেছে ইসলামাবাদ। আহত হয়েছেন 4 শতাধিক। এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবানের সদস্যরা। এতে 55 পাক সেনার প্রাণহানির দাবি করেছে তারা। সংঘাত বন্ধে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, চীন, রাশিয়া, সৌদি আরব। আফগানিস্তানে হামলার নিন্দা জানিয়েছে ভারত। স্থানীয় সময় শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে অপারেশন গজব লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলায় বহু তালেবান সদস্য হতাহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। তাদের আরও দাবি সামরিক অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি, ধ্বংস করা হয়েছে বহু ট্যাঙ্ক, সাঁজোয়া যান। তোরখাম ও চমন এলাকায় গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছেন অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরায় ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান, যদিও সেগুলো ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের পাকতিকা ও নানগারহারে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশ রক্ষায় কোনো আপোষ করা হবে না। দুপক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চীন, যুক্তরাজ্য, রাশিয়া, ইরান ও সৌদি আরব, কাতার, মালয়েশিয়া উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় আফগান তালেবান। এসব হামলায় অর্ধশতাধিক পাক সেনা নিহতের দাবি করে তালেবান সদস্যরা। পাশাপাশি কয়েকজন সেনাকে অপহরণের কথাও জানানো হয়। আফগান তালেবানের মুখপাত্র ইসলামাবাদের সঙ্গে সংলাপের ইচ্ছা প্রকাশ করলেও তার কণ্ঠেও ছিল কঠোর জবাবের হুঁশিয়ারি। গেল বছর সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর অক্টোবরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান আফগানিস্তান, কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি। নাদিম মারজান, সময় সংবাদ। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের মধ্যেই ডেনমার্কে আগামী নির্বাচনের ঘোষণা দিয়েছেন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। আগামী 24 মার্চ নির্বাচনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার বিষয়টি অনেক আগে বছর ধরেই ডেনমার্কের রাজনীতিতে ভিত
হয়েছিল। আগামীতেও তাই থাকবে। পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, ড্যানিশ ও ইউরোপীয় হিসেবে নিজের পায়ে দাঁড়ানো জরুরি। ইউরোপকে ঐক্যবদ্ধ রাখতে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ আখ্যা দেন তিনি। তবে ফ্রেডরিকসন প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা তা নির্ভর করছে সোশ্যাল ডেমোক্র্যাটদের কতটা শক্তিশালী ম্যান্ডেট দেবেন তার উপর। বেতন বৈষম্য, উন্নত কর্মপরিবেশের দাবিতে ঢাকা 48 ঘন্টার পরিবহন ধর্মঘটে অচল জার্মানি। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে দেশটির গণপরিবহন ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী। 2 দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন ভার্ডি। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। কয়েক সপ্তাহের বিরতি দিয়ে আবারও পরিবহন ধর্মঘটের কবলে পড়েছে গোটা জার্মানি। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে 1 মার্চ মধ্যরাত পর্যন্ত রাজধানী বার্লিনের বিভিজি সহ দেশটির প্রায় 1.5 শতাধিক গণপরিবহন সংস্থা একযোগে এই ধর্মঘটে ডাক দিয়েছে। এতে বাস, ট্রাম ও পাতাল রেল সহ পুরো গণপরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন লাখো মানুষ। গেলবারের মতো ধর্মঘটের ডাক দিয়েছে জার্মানির অন্যতম প্রধান শ্রমিক সংগঠন ভার্ডি। সংগঠনটির মুখপাত্রের দাবি, পরিবহন কর্মীদের সঙ্গে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তাদের অভিযোগ, কর্মীদের বেতন বাড়ানো, শিফটের ব্যাপ্তি কমানো, বিশ্রামের বিরতি বাড়ানো এবং রাতেও ছুটির দিনে কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিকের দাবি মানতে কর্তৃপক্ষ গড়িমসি করছে। মূলত এই বৈষম্য দূর করতেই তারা ফের রাজপথে নামতে বাধ্য হয়েছেন। চলতি মাসে শ্রমিক সংগঠনের সঙ্গে কর্তৃপক্ষের কয়েক দফা আলোচনা হলেও তা কোনো সুফল বয়ে আনেনি। কর্মীদের দাবিকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। তবে শ্রমিক সংগঠন ভার্ডি সাফ জানিয়ে দিয়েছে, ধর্মঘটের 48 ঘন্টার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান না হলে সপ্তাহব্যাপী টানা কঠোর কর্মসূচিতে যাবেন তারা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশে একজন রসায়নবিদের গবেষণা তাক লাগিয়ে দিয়েছে ফিনল্যান্ডকে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর জহিরুদ্দিন আহমদ উদ্ভাবন করেছেন দ্রুত সময়ের মধ্যে ধাতু থেকে পরিবেশ দূষণ ঠেকানোর উপায়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধু রিপোর্ট। ধাতু থেকে পরিবেশ দূষণ ঠেকানোর একটি উপায় বের করেছেন রসায়ন বিজ্ঞানের গবেষক ডক্টর জহিরুদ্দিন আহমদ। কপার লবণ দ্বারা উন্মুক্ত বাতাস ও পানি ব্যবহারকে প্রাধান্য দিয়ে এই উদ্ভাবন সাড়া ফেলেছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। হেলসিঙ্কি ইউনিভার্সিটির গবেষক জহিরুদ্দিন আহমদের বাড়ি বাংলাদেশের জামালপুরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষে পিএইচডি শিক্ষার্থী হিসেবে ফিনল্যান্ডে পাড়ি জমান 2002 সালে। সেই থেকে হেলসিঙ্কি ইউনিভার্সিটির অজৈব রসায়ন ল্যাবরেটরিতে সিনিয়র রিসার্চার হিসেবে কর্মরত। তার তত্ত্বাবধানে কাজ করছেন এক ঝাঁক শিক্ষার্থী। দারুণ এক উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন মিস্টার জহিরুদ্দিন আহমদ। তিনি সেসব আমাদের শেখাচ্ছেন, পরবর্তী প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আমি ডক্টর জহিরুদ্দিনের তত্ত্বাবধানে গবেষণা সহকারী হিসেবে কাজ করছি। রসায়ন বিজ্ঞান গবেষণার মাধ্যমে সবুজ পরিবেশ নিশ্চিত করার বেশ কিছু উপায় তিনি আমাদের শেখাচ্ছেন। তিনি চমৎকারভাবে বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করান। জহিরুদ্দিনের গবেষণায় শিল্প খাতে ব্যবহৃত ব্যয়বহুল ও দূষণকারী অনুঘটক কমানোর উপায় বের করা হয়েছে। ফিনল্যান্ডের রসায়ন খাতে জহিরুদ্দিন আহমদ এক উজ্জ্বল নাম। চমৎকার সব গবেষণা করে তিনি আমাদের তাক লাগিয়ে দিয়েছেন। আশা করি তিনি আমাদের আরো দারুণ সব গবেষণা উপহার দিবেন। তাকে দেখে বাংলাদেশের শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। দেশের প্রতি দায়বদ্ধতা তাড়া দেয় জহিরুদ্দিন আহমদকে। রসায়নের বিভিন্ন শাখায় তার চলমান গবেষণার জন্য বাংলাদেশের বেশ কিছু শিক্ষার্থীকে নিয়ে আসতে চান ফিনল্যান্ডে। I don't want to use expensive the chemical materials, and it can be helpful for industry, for pharmaceutical industry. I have planned to do here and Bangladesh. Some of part of the reactions we can do others country. গবেষণার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করছেন জহিরুদ্দিন আহমদ। 2003 সালে তারা বাফফু নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা হেলসিঙ্কি অঞ্চলে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নানাভাবে সহায়তা করে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।
বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুন করে নির্বাচিত বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে মাঠে যেন নিয়মিত খেলা থাকে সেই দিকে নজর দেওয়া তাগিদ দিয়েছেন সুজন। এদিকে বর্তমান কমিটি আশাবাদী নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। ঈদের পর অস্ট্রেলিয়া থেকে দেশে আসবেন আমিনুল ইসলাম বলে জানান বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। থমথমে ক্রিকেট বোর্ড, সভাপতি আমিনুল ইসলাম আছেন ছুটিতে। দেখা পাওয়া কঠিন পরিচালকদের, যতটা অন্তরালে থাকা যায়। সরকার পরিবর্তনের পর দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বড় পদে পরিবর্তন এসেছে। জোরালো গুঞ্জন পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও, কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত? বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নতুনভাবে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পরিচালক। এই ক্রিকেট বোর্ড তো গত যেই কয় মাস হয়েছে আমি মনে করি না যে রান ইট ভেরি প্রপারলি, কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলা আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে। কিছু নতুন একটা সরকার এসছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে। ইলেকশনে যদি প্রপার হয়, যার যোগ্য তারাই আসবে, সেটা তখনই মানুষই বেছে নেবে যে কারা আসলে যার জায়গায় ঠিকমতো মানুষ নিয়ে আসতে পারলেই হবে। যেভাবেই হোক ইলেকশন তো একটা হয়েছে, সেটা নিয়ম ভেঙে হয়েছে বা যেভাবে হয়েছে, ইলেকটেড বোর্ডে কীভাবে সরানো যাবে বা চেঞ্জ, এটা সরকারই ঠিক করবে। তারপর হলে একটা আমার মনে হয় যে ইলেকটেড বোর্ড আসাটাই আমার মনে হয় সবচেয়ে কাম্য সবার কাছে। নতুন কমিটির ডামাডোলে বন্ধ মাঠের ক্রিকেট, আবারও রাজনৈতিক পট পরিবর্তনে কমিটি নিয়ে চলছে নানা গুঞ্জন। সাবেক এই পরিচালকের প্রত্যাশা, সবকিছুর আগে নিয়মিত করতে হবে মাঠের ক্রিকেট। ক্রিকেট বোর্ড চলার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে খেলাটা চলা, যেটা মাঠে হচ্ছে না, খেলাটা হচ্ছে না, দেশের ক্রিকেটের জন্য প্রবলেম। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হচ্ছে, কিন্তু আমরা যদিও ওয়ার্ল্ড কাপ খেলিনি, বাট তারপরও ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, এটা খুবই বড় ব্যাপার একটা। অনেকে এসেছেন গেছেন, আসবেন যাবেন, এরকমই হবে, বাট ক্রিকেট চলতে হবে। বাট এমন যদি হয় ক্রিকেটই না চলে তাহলে তো সমস্যা, সত্যি কথা বলতে গেলে। তো আশা করি যে এই চেয়ারের খেলাটা বন্ধ করে ক্রিকেটটাকে আমরা ফিরে আসবো, মাঠে ক্রিকেটটা হবে, এটাই ইম্পর্টেন্ট। কবে নাগাদ দেশে ফিরতে পারেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। একই সঙ্গে বর্তমান কমিটি কিভাবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করবে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে সহ সভাপতি ফারুক আহমেদ আশাবাদী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। সবসময় যে সম্পর্ক একরকম থাকবে তখন ওটা ঠিক না, বাট এটা সবসময় ইমপ্রুভ করা সম্ভব। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনির জুবলি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে সন্তুষ্ট আফিদ আর ঋতুপর্ণারা। অনুশীলনের মাঝে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে ব্যাচেলর শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যাও। এএফসি নারী এশিয়ান কাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মহাদেশীয় এই আসরে জায়গা করে নেওয়ায় বাড়তি রোমাঞ্চ কাজ করছে ফুটবলারদের মধ্যে। টুর্নামেন্টে লাল সবুজের মেয়েরা জানান দিতে চান নিজেদের সক্ষমতার, যার জন্য চাই পর্যাপ্ত প্রস্তুতি। আর নিখুঁত প্রস্তুতির প্রথম শর্ত একটি আদর্শ মাঠ, সেখানেই অনন্য আয়োজক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে এএফসির সূচি অনুযায়ী অনুশীলনের জন্য সিডনির জুবলি স্টেডিয়াম পেয়েছে নারী ফুটবল দল, যা মনে ধরেছে আফিদা ঋতুপর্ণাদের। এই মাঠে সিডনি পর্বের ম্যাচগুলোর জন্য অনুশীলন করবে পিটার বাটলার শিষ্যরা। সিডনির বৈরী আবহাওয়ার কারণে অনুশীলনে বেগ পেতে হয়েছে নারী দলকে। তার মাঝে প্রায় 1.5 ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণা আনিকারা। এর আগে অস্ট্রেলিয়ার ওমেন্স এ লিগের শক্তিশালী দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। আর এই ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচিং প্যানেল। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিং এর টাইমটা আরো বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। সবকিছু ওভারঅল ওকে, আইসের জন্য সবকিছু ঠিক আছে, ওয়াটারের জন্য সবকিছু রেডি। মানে মাঠে আসতেছি, জিনিসগুলো ক্যারি করে ফিল্ডে নেমে যাচ্ছে। এদিকে অনুশীলনে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিজিও খুঁজে পেয়েছে নারী ফুটবল দল। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে।
আর দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে, ট্রেনিং সবাই ভালোই করতেছে। আগামী 3 মার্চ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সাতাশ দিনে 10 বার কাঁপল দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। বিভিন্ন স্থানে ভবনে ফাটল, ক্ষয়ক্ষতি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময় হবে স্থানীয় নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ জামায়াত আমিরের। এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীলতার আশা ওআইসির বিভিন্ন দেশের। সৌদি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের নির্বাচনী সমর্থনের আশ্বাস। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।